পাবে না শুধুমাত্র মমতা ব্যানার্জি ছাড়া। ফলে ফরচুনেট আনফরচুনেট আজকে যদি মমতা ব্যানার্জি হেরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার লোক কিন্তু ভারতবর্ষে থাকবে না। ফলে তৃণমূল অনেক সতর্কভাবে কাজটা ভোট গণনার আগে নতুন করে উত্তপ্ত পশ্চিমবঙ্গ। স্ট্রং রুম ও ইভিএম এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। বিজেপি কারচুপি করছে বলেই অভিযোগ তুলেছে শাসক দল। স্যার, আমরা দেখতে পারলাম মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্য স্ট্রং রুমের সামনে বিশাল প্রোটেস্ট করলেন ইভিএম ট্যাম্পারিং, ইভিএম এক্সচেঞ্জ বা ইভিএম থেফট নিয়ে। আমার প্রথম প্রশ্ন আপনাকে, এটা কি টিএমসি কোনোভাবে একটা গ্রাউন্ড ওয়ার্ক করে রাখছে যাতে 4 তারিখে যা রেজাল্ট হবে সেটাকে চ্যালেঞ্জ করতে পারে? এই গ্রাউন্ডে যে ইভিএম কারচুপি করা হয়েছে বা এক্সচেঞ্জ করা হয়েছে বা ইভিএম এর কোনো একটা টপিক তুলে 4 তারিখের রেজাল্টকে চ্যালেঞ্জ করবে টিএমসি। দেখ, ভোটের একটা কৌশল থাকে সব পার্টিরই, কিভাবে তারা জিতবে, ওই জন্যে সেই সেই যে ওই প্যারামিটারসগুলোকে অ্যাপ্লাই করে। সেটা ভালো না খারাপ সেটা অন্য জিনিস। যেমন আমি আপনাকে বলছি যে অনেস্ট পলিটিশিয়ান অ্যান্ড কম্পিটেন্ট পলিটিশিয়ান ইজ এ ডিফারেন্ট। ফলে কম্পিটেন্ট পলিটিশিয়ান তারাই যখন তারা বুঝতে পারে তার আদার সাইড কি করতে পারে। হ্যাঁ, ফলে আমরা মানে যেগুলো দেখেছি বিহারে, আজকে বিহারের কিছু ড্রাইভার যখন আমরা যাই কোথাও, যখন গল্প করি কি ভোট দিয়েছি, বলছে না আমার বিহারে ভোটার, তখন যাকে জিজ্ঞেস করি যে বিহারে ভোট কীরকম, বললো ভোট চুরি করেছে। তো এই যে ভোট চোর, এই যে স্লোগানটা চুরি করছে, চুরি করার প্যারামিটার্সটা কি হতে পারে? ইভিএম চেঞ্জ হতে পারে, মানে কোনো জায়গায় আমরা শুনেছি যে মানে লিডারদের কাছে যে পার্সেন্টেজই ভোট পড়ুক না কেন, যেভাবেই ভোট পড়ুক না কেন বিজেপি জিতবে। তাহলে তার প্যারামিটার্সটা কি হতে পারে? ইভিএম মেশিন ছাড়া তার কিছু না। সেইগুলো মাথায় রেখে কি কি হতে পারে পসিবিলিটিগুলোকে জেনে সেইগুলোকে অ্যাপ্লাই করছে তৃণমূল কংগ্রেস। সেই জন্যেই তারা যখন দেখছে যে হঠাৎ করে কিছু লোক মানে ওইখানটাতে ঢুকে আছে, তাদেরকে দেখা যাচ্ছে, এবং আজকে মমতা দি দেখিয়েও দিয়েছিল যে গুজরাটের ছেলে গুজরাট থেকে এসছে, এখানকার ভোটারও নয়, তারা এর মধ্যে ইনভলভ হয়ে আছে। তার মানে একটা লার্জার কনস্পিরেসি একটা আছে। তার জন্য যেখানে যেখানে একটুখানি ক্লু পাচ্ছে সেখানটাতেই প্রোটেস্ট করছে, যে প্রোটেস্টটা ভারতবর্ষে আর কোথাও এই গভর্নমেন্টের এগেনস্টে পাবে না শুধুমাত্র মমতা ব্যানার্জি ছাড়া। ফলে ফরচুনেট আনফরচুনেট আজকে যদি মমতা ব্যানার্জি হেরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার লোক কিন্তু ভারতবর্ষে থাকবে না। ফলে তৃণমূল অনেক সতর্কভাবে কাজটা করছে, যে জেতা তো নিশ্চিত, তার জন্যই বিজেপিও যেটা বুঝে গেছে যে তৃণমূল হয়তো খুব বেশি হলে সিট কিছু কমবে কিন্তু সরকারটা থাকবে। তার জন্য ওরা যখন ভোটে যখন পারলো না, তখন মানে অন্যভাবে ঘুরিয়ে তারা চেষ্টা করে যাচ্ছে কিভাবে তারা ভোটে জয়লাভ করতে পারে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, ধরে নেওয়া যাক যদি টিএমসি হেরে যায়, সরকার গঠন না করতে পারে, তাহলে কি তারা এই গণনাকে, ফলাফলকে চ্যালেঞ্জ করলে কি কি ভিত্তিতে ওরা চ্যালেঞ্জ করতে পারে? দেখো, প্রথম কথা তো যেগুলো হয়েছে আমরা তো দেখছি যে সুপ্রিম কোর্ট থেকে ইলেকশন কমিশনার পর্যন্ত কিন্তু কোনো কিছুই কনস্টিটিউশন যে প্রোটেকশনগুলো আছে সেগুলো কিন্তু দেয়নি। কেন বলবো? আজ এই যে 27 লক্ষ যে ভোটার, তাদের উপরও অনেক কিছু ডিপেন্ড করতো, কারণ অনেক জায়গায় 2000-3000 ডিফারেন্সে কিন্তু ভোট জিতেছে এবং 500 ভোটেও জিতেছে, এরকম আছে। তাহলে তারা একটা কিন্তু ডিটারমাইন ফ্যাক্টর হওয়ার ছিল। ধরো আজকে 5টা-6টা যদি সিটের মানে জন্য যদি হ্যাং হয়ে যায়, তাহলে তো তারা হতে পারতো যে 5টা সিট ডিসাইড করে দিত কোনো একটা জায়গায়। তাহলে এই যে একটা মানে কনস্টিটিউশন, যে ইনফ্রিঞ্জমেন্ট অফ দ্য কনস্টিটিউশনাল রাইট, সেইটার জন্য যে যার অধিকার আছে কোর্ট থেকে একটা সুরাহা পা, সেটা কিন্তু পায়নি। ফলে যদি মনে হয় জিতেছে বা হেরেছে, ইতিহাসে কিন্তু এটা লেখা থাকবে যে এরকম একটা এসআইআর প্রসেস ইনিশিয়েট করেছিল ইলেকশন কমিশন, সেখান থেকে মানে এরকম ভোটে জেতার জন্য এক পক্ষকে সুবিধা করে দিয়েছিল। ফলে আমার মনে হয় যে কোনো গ্রাউন্ডসই তৈরি করুন না কেন, রাষ্ট্রযন্ত্র সেটা যদি এক পক্ষ নেয় তাহলে হয়তো চেঁচামেচি করা যাবে, কিন্তু কোনো সুরাহা পাওয়া যাবে বলে আমার মনে হয় না। যার জন্য ইলেকশন কমিশনার যেটা করলো, সেটা যদি মনে হতো যে এসআইআরটা করা খুব জরুরি, তাহলে অনেক দিন আগের থেকেই করতো। তার মানে তাদের ইন্টেনশনটাই ছিল বেছে বেছে, দেখবেন যে 27 লক্ষ চলে গেছে সারা ওয়েস্ট বেঙ্গলে সব বুথে গেছে, এরকমটা নয়।
যেখানে যেখানে মনে হবে যে এই জায়গায় যদি 5,000 বাদ দেওয়া যায় তাহলে সেই জায়গাতে হয়তো 3,000 বিজেপি লিড করবে, এই বেছে বেছে সেইখানে বাদ দিয়েছে এবং সেখানে ভোট দিতেই দিল না। তবে নির্বাচন কমিশনের দাবি সবকিছু নিয়ম মেনেই হচ্ছে। এই নিয়েই ট্রু নিউজ বাংলার সঙ্গে কথা বললেন আইনজীবী মণিশঙ্কর চট্টোপাধ্যায়। শুনুন তার কি মতামত এই ব্যাপারে। তাহলে কি আপনি অনুমান করছেন যে নির্বাচন কমিশন কোনো না কোনোভাবে বিজেপিকে ফেভার করার চেষ্টা করছে, গণনা দিয়ে, ইভিএম দিয়ে, তাদের নর্মসগুলোকে চেঞ্জ করে বিজেপিকে কোনোভাবে ফেভার করছে? দেখুন আমি বলছি এটা বলে না যে ভিতটা যদি শক্ত না হয় তাহলে আপনি যতই উপরে ওঠান কেন নড়বড়ে হয়ে যাবে। এই যে সিলেকশন অফ দ্য ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এইটা ছিল আগে কি না চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এক প্রাইম মিনিস্টার আর অপোজিশন লিডার, এই তিনজন মিলে একটা সিলেকশন প্রসেস হতো। তার মানে কি এখানে একটা মানে নিউট্রাল সিলেকশন হওয়ার পসিবিলিটি আছে। সেটা এখন কি করে দিল, শুধুমাত্র প্রাইম মিনিস্টার থাকবে আর অপোজিশন লিডার থাকবে আর তাদের আরেকজন লিডার থাকবে, মানে চিফ জাস্টিসকে আউট করে দিল সেখানে, মানে কোরামটা ওদের নিজেদের কাছে নিয়ে নিল। যেটা আপনারা দেখবেন যে এই যে ওমেন রিজার্ভেশন বলে যেটা নিয়ে আসছিল, মানে মানে লোকের কাছে পেশ করছিল এবং বলে দিল যে না এরা খুব মানে নারী বিদ্বেষী, তার জন্য করতে দিল না। আসলে কি ছিল, ডিলিমিটেশন। মানে বিজেপি যখন প্রথম ভাবছে যে আগামী দিনে, যখন এখন তো নীতিশকে নিয়ে সরকার করেছে, আগামী দিনে হয়তো আর মানে বিজেপি ধরে রাখতে পারবে না কেন্দ্রে, তাহলে এমন একটা সিচুয়েশন তৈরি করতে হবে যাতে ওদের মানে পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা একদম 100% শিওর থাকে। সেজন্য মানে ওমেন রিজার্ভেশনের মাথায় রেখে মানে বলে তার একটা ডিলিমিটেশন করে উত্তরপ্রদেশে 100 সিট, মহারাষ্ট্রে 50টা সিট এরকম করে করতে চেয়েছিল। ফলে যে জায়গাগুলো নিরপেক্ষতা অবলম্বন করা দরকার ছিল, মানে এই যে ইলেকশন কমিশন বলুন বা এই যে বিচারপতিদের যে মানে অ্যাপয়েন্টমেন্ট বলুন, সিলেকশন, সেই জায়গাগুলো ওরা নিজের কাছে নিয়ে নিয়েছে। ফলে আমরা জানতাম যে পলিটিক্যাল পার্টিগুলো টু সাম এক্সটেন্ট মানে অল দ্য পলিটিক্যাল পার্টিজ স্ট্যান্ডিং ইন দ্য সেম ফুটিং, মানে করাপশনে, ইন রেসপেক্ট অফ দ্য করাপশন বলুন, ইন রেসপেক্ট অফ ফর ফুলফিলিং দ্য ভেস্টেড ইন্টারেস্ট, হোয়াট এভার। কিন্তু নিরপেক্ষটা ছিল জুডিশিয়ারি, সেখানেই লোকে যেত যে কিছু পায়নি দেখে নেবো আমি কোর্টে গিয়ে, সেই জায়গাটাও কিন্তু এখন পর্যন্ত ওরা নিতে চাইছে। ফলে আমার মনে হয় যে ওই জায়গাটা যখন নিরপেক্ষতাটাই চলে যাচ্ছে তখন আর কি করে সুরাহা হয় বলে মনে হয়। স্যার, আমি জিজ্ঞেস করতে চাই, মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ এই যে ইভিএম নিয়ে প্রোটেস্ট করছে, কি কি কারণে ওরা প্রোটেস্ট করছে, কেন কি? নির্বাচন কমিশন তো কুণাল ঘোষকে চিঠি লিখে বলেছিল আপনি স্ট্রং রুমের ভেতরে এসে পুরো পদ্ধতিটা পর্যবেক্ষণ করতে পারেন। তো যখন নির্বাচন কমিশন কুণাল ঘোষকে অলরেডি নিমন্ত্রণ করেছিল যে এসে দেখার জন্য, তারপরেও ওরা নির্বাচন কমিশনকে প্রোটেস্ট করছে, মানে কি কি কারণে না, প্রোটেস্ট করছে? যেটা হয়েছে সেটা ওদের বক্তব্য হচ্ছে যে স্ট্রং রুমে যেখানে ইভিএম মেশিনগুলো আছে, অ্যাপার্ট ফ্রম দ্যাট অন্য একটা রুম আছে যেখানে পোস্টাল ব্যালটগুলোর স্ক্রুটিনাইজ করা হচ্ছিল। মানে একটা সেন্ট্রাল পোস্টাল ব্যালট চলে এসেছে, সেগুলোকে ভাগ করে করে কোনোটা বারাসাত, কোনোটা কাটোয়া, কালনা, এইভাবে তারা আজকে পাঠাবে। সেই জন্য ওটা ওপেন করতে হবে, যেহেতু সিলটা সবারই সামনে করতেছে, ওপেনটাও সবারই সামনে করবে। তো হোয়াট এভার যদি নাই এসে থাকে, আমি বিশ্বাস করলাম ইলেকশন কমিশনারকে, আমি সেখানে অ্যাট দ্য রেলিভেন্ট পয়েন্ট অফ টাইম না যাওয়া মানে কি সেখানে কি ইলিগাল কাজ করবার আমি লাইসেন্স দিয়ে দিলাম তাকে? সেটা তো নয়। ফলে যে লোকগুলোকে দেখা যাচ্ছে ভেতরে কাজ করছে, সেই লোকগুলো কে, তার নাম, তার ডিটেলস, সেগুলো তো দিতে পারতো যে কারা কাজ করছে। আমরা তো সিসিটিভিতে মানে টিভিতে তো দেখাচ্ছিল যে ভেতরে লোক কাজ করছে। রাত, এই গভীর রাতে কাজ করবে, 10টার সময় থেকে কাজ করবে, 11টার সময় কাজ করবে, তো সে কাজগুলো করে তার পার্টিকুলার কোন রুমে তারা যাচ্ছে সেগুলো তো দেওয়া উচিত ছিল। মানে আমি তো ইলেকশন কমিশনারকে একটা নিরপেক্ষ লোক ভাববো, আমি তো ভাববো না আমার রাইভেল কোনো একটা পলিটিক্যাল পার্টি নয়। তাহলে সেক্ষেত্রে তার কোনো উত্তর কিন্তু সেক্ষেত্রে তার ছিল না। এবং দেখছিলেন কালকে কিরকম একটা গুজরাটি লোকগুলো শেখোয়াত স্কুলের সামনে, গাড়ির সামনে শুয়ে পড়ছিল, কিভাবে গালাগালি করছিল। ফলে সেইগুলো আমার মনে হয় ইলেকশন কমিশনের আর একটু মানে যদি ইলেকশন কমিশন টোটালি তার সঙ্গে ইনভলভ থাকে তাহলে আর একটু সতর্ক হওয়া বা নিরপেক্ষ হওয়া উচিত ছিল, এগুলো বলেও লাভ নেই। মানে এটা পুরোপুরি একটা মানে ইনভলভ ইলেকশন কমিশন, সেন্ট্রাল গভর্নমেন্ট, যার জন্যই দেখবেন যে সারা বছর 5 বছর ধরে এখানে লোকাল যারা লিডার তাদের বক্তব্য মানুষ শোনে, তারাই মোটিভেট করে, তাদের বক্তব্য শুনেই একটা ওপিনিয়ন ফর্ম করে যে বিজেপিকে দেবো কি দেবো না। তাদেরকে কোনো পাত্তাই দিল না মোদি আর অমিত শাহ, তারাই মোটামুটি ডেলি প্যাসেঞ্জারি দিল্লির থেকে করে পরে উড়িয়ে দিল। ফলে যদি এখান থেকে জিতেও যায়,
ওরাই বলে দেবে তোমাদের আর কিছু নেই, এখানে যখন ভোট হবে আমরা গুজরাট, মহারাষ্ট্র, আসাম, ত্রিপুরার থেকে সব মুখ্যমন্ত্রী নিয়ে এসে আমরাই ভোট করাবো, তোমরা এখানে থাকবে জাস্ট কেয়ারটেকারের মতো, পিয়নের মতো, সেরকম জায়গাতেই তাদেরকে নামিয়ে নিয়ে এসছে।